ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, সেই খবর আপনারা জানেন তো। কিন্তু আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে। আমাদের মানুষ কোন সাম্প্রদায়িক উস্কানিতে তারা পা দেয়নি। আমাদের মানুষ কোন একটা মন্দির, কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেউ ভাঙচুর করেনি। আমাদের মানুষ অসাধারণ একটা অসাম্প্রদায়িক চরিত্রের পরিচয় দিয়েছে। আমি বলি এটাই হলো অভ্যুত্থানের শক্তি। সরকার যদি অকার্যকর হয়ে যায়, পুরনো ফ্যাসিবাদী জমানা যারা নানা চেহারায় নানাভাবে যারা ফিরে আসার চেষ্টা করছে, নানা ধরনের নাশকতা তৈরি করে যারা ফিরে আসার চেষ্টা করছে, আবারও কিন্তু দেখা যাবে যে সে ধরনের পায় তারা আবারও কিন্তু চলতে পারে। আমরা গত 5 তারিখে 5ই ফেব্রুয়ারি ঢাকা সহ দেশব্যাপী যে ঘটনা সংঘটিত হয়েছে, সরকারকে বলতে চাই 5 তারিখে হাসিনার একটা বক্তব্যের প্রেক্ষিতে আমাদের এখানে ছাত্র জনতার বিক্ষোভের নাম করে যেভাবে 32 নম্বর থেকে শুরু করে যেখানে ভাঙচুর করা হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, দেশব্যাপী তাণ্ডব চালানো হয়েছে। এটা কোন দেশে কোন সরকার থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। হাসিনা অন্যায় করেছে, আমরা বলেছি হাসিনা ক্ষমার অযোগ্য অন্যায় করেছে। হাসিনাকে বিচার করুন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন, কিন্তু তার জন্য দেশে এরকম অরাজক পরিস্থিতি কোনোভাবে এটা তৈরি হতে পারে না। 5 তারিখের পরে 3 দিন মনে হয়েছে দেশে কোনো সরকার নাই, আমরা দেশ যেন অকার্যকর। এমনি মানুষ মনে করছে সরকার দুর্বল এবং অকার্যকর, কিন্তু 5 তারিখের পরে আপনাদের নাকের ডগায় দেশব্যাপী যে নৈরাজ্য তৈরি করা হয়েছে, দেশব্যাপী যে ভাঙচুর করা হয়েছে, যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে গ্রহণ করতে পারে না। সেজন্য সরকারকে বলতে চাই, এই খেলাটা যারা করছেন তাদেরকে সামাল দেন, তাদেরকে বিরত রাখুন এবং তাদের বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান গ্রহণ করুন, শক্ত অবস্থান গ্রহণ করুন। এবং সেই জায়গা থেকে আমরা বলবো, আমাদের কোনো হঠকারিতার জন্য, আমাদের কোনো বাড়াবাড়ির জন্য আমাদের অভ্যুত্থানের যে বিজয়, এই বিজয় কোনোভাবে যাতে নস্যাৎ না হয়, আমাদের অভ্যুত্থানের বিজয় কোনোভাবে যাতে নষ্ট না হয়, চোখের মনির মতন করে এটাকে ধারণ করতে হবে। আমাদের কারো বাড়াবাড়ি, কারো অতি কথন, কারো উচ্চাভিলাষের জন্য অভ্যুত্থানের বিজয় যাতে বিসর্জনে পরিণত না হয়, সবাইকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা শেষে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা বাস্তবে তো দেশকে তো নিয়ন্ত্রণ করতে পারছেন না, দেশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। রাজনৈতিক দলগুলো আমরা কেবল এখন কথা বলছি, আলোচনা করছি, সমাবেশ করছি, আমরা কোনো বিক্ষোভ করছি না, কোনো ঘেরাও করছি না, আমরা কোনো অন্য কোনো বড় কর্মসূচি যাচ্ছি না। সরকারকে বলবো, সরকারকে সমালোচনা করছি কেন? দরদ এবং মমতা নিয়ে আমরা সরকারকে সমালোচনা করছি। এক উপদেষ্টা আমাকে বলেছিলেন, সমালোচনা করবেন একটু দরদ নিয়ে, মায়া নিয়ে সমালোচনা করবেন। আমরা দরদ এবং মায়া নিয়ে সরকারকে সমালোচনা করছি, কিন্তু সরকারের বোঝা দরকার যে তারা যদি পথ হারিয়ে ফেলেন তাহলে শুধু তাদের বিপদ না, দেশের বিপদ, জনগণের বিপদ, রাজনৈতিক দলগুলোর জন্য নতুন একটা পরিস্থিতি। সেজন্য আমি সরকারকে বলবো যে আপনারা অগ্রাধিকারের তালিকাটা ছোট করে আনেন। আপনারা কি করতে পারেন? বিচারের কাজটা শুরু করবেন, বিচারের একটা পর্যায়ে আপনারা এটাকে সম্পন্ন করবেন। পরবর্তী নির্বাচিত সরকার, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট, পরবর্তী রাজনৈতিক প্রতিনিধিরা বিচারের কাজটাকে তারা এগিয়ে নেবেন। সংস্কারের কাজ আপনারা ভিত্তিটা তৈরি করবেন, কারণ সকল রাজনৈতিক দল সংস্কারের ব্যাপারে জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। 5 তারিখের পরে কেবলমাত্র সংস্কার আমরা আলোচনা করছি না। আমরা 5 তারিখে ঘুম থেকে ভেঙে কেউ সংস্কারের কথা বলছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 10 বছর আগে থেকে বলছে, গণতন্ত্র মঞ্চ 2.5 বছর আগে থেকে সংস্কারের কথা বলছে, আর বিএনপি সহ যুগপথের শরিকরা আমরা 31 দফা দিয়েছি। রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা রাষ্ট্র ব্যবস্থা একটা গণতান্ত্রিক দায়বদ্ধ জবাবদিহিমূলক, তার একটা গণতান্ত্রিক রূপান্তর, তার সংস্কার সম্পন্ন করতে হবে। যেই ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে ফ্যাসিবাদী দলে পরিণত করে,
যেই ব্যবস্থা একজন ব্যক্তি শেখ হাসিনাকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে, সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি। আমরা সেজন্য বলেছি, এই সরকার যদি একটাও সংস্কার করতে না পারে, রাজনৈতিক দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, যারা রাজপথের রাজনৈতিক দল আছেন, আমাদের অঙ্গীকার, আমরা আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক রূপান্তরের পথে নেব, বাংলাদেশকে আমরা এগিয়ে নেব। সুতরাং নতুন করে মেহরবানি করে এখানে সবক দেবার আর কিছু নাই। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে প্রজন্ম গড়ে উঠেছেন, তারা যদি নতুন দল তৈরি করতে চান, তাদেরকে আমরা স্বাগত জানাই, তাদেরকে আমি রক্তিম অভিবাদন জানাবো। এবং তারা যদি নতুন এজেন্ডা, নতুন স্বপ্ন, নতুন ভিশন, নতুন কর্মসূচি নিয়ে তারা যদি দল তৈরি করতে চান, খুবই ভালো কথা। কিন্তু সরকারের ছায়া তলে বসে, সরকারের বুকের মধ্যে থেকে যদি নতুন দল করার চেষ্টা করেন, আপনাদের উদ্যোগ শুরুতেই কিন্তু এটা কিন্তু হতাশায় পর্যবেসিত হতে পারে, শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে, শুরুতেই কিন্তু হোঁচট খেতে পারে। আপনাদের যেটুকু সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। সুতরাং তাহলে একদিকে সরকার বিপদে পড়বে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, আর একদিকে আপনারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, এটাকে কাজে লাগিয়ে যদি দল করতে চান, অতীতে যেভাবে কিংস পার্টিগুলোর পরিণত হয়েছে, আমরা নিশ্চয়ই আপনাদের এরকম পরিণতি আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই নতুন ভাবে আপনারা বাজার সোজা করে দাঁড়াবেন, যেভাবে রাজনৈতিক দল করে তাদের মতন করে দল করবেন, জনগণের কাতারে যাবেন। জনগণ আপনাদের কর্মসূচি গ্রহণ করলে নিশ্চয়ই তাকে আমরা স্বাগত জানাবো। আমি শেষে যে কথা বলে আমার কথাটা শেষ করব, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে খারাপ আছে আমার শ্রমজীবী সাধারণ মানুষ, আমার গার্মেন্টসের শ্রমিক যে বেতন পায়, এই বেতন দিয়ে 15 দিনের পরে বাকি 15 দিন চলে না। কথাটা ঠিক কিনা? বাকি 15 দিন সে চলতে পারে না। সবার বেতন ভাতা বাড়ে, শ্রমিকের বেতন ভাতা বাড়ে না। অথচ শ্রমিক কলে কারখানায় না গেলে বড় লোকের ফুটানি কিন্তু থাকে না। শ্রমিক, আমি রোজার মাসের আগে পরিষ্কার দাবি করতে চাই, শ্রমিকদের জন্য এই রোজার মাসের আগে আপনারা সেখানে রেশনিং এর ব্যবস্থা চালু করবেন, এই দুর্মূল্যের বাজারে আপনারা মহার্ঘ ভাতা চালু করবেন। যদি এবং শ্রমিকদের জন্য, শ্রমিকরা কিভাবে বেঁচে থাকবে, পরিবার প্রতি এই রোজার মাসে কমপক্ষে ন্যূনতম 5,000 টাকা করে প্রত্যেক শ্রমিক পরিবারকে দেবার ব্যবস্থা করবেন। এবারকার অভ্যুত্থানে ছাত্রদের পরে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আবার শ্রমিকেরা, খেয়াল করবেন। অথচ অন্তর্বর্তী সরকারে শ্রমিকদের কোনো জায়গা হয় নাই। সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিক, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ। অন্তর্বর্তী সরকারে তাদের কোনো প্রতিনিধি নাই। সুতরাং সরকারকে বলতে চাই, যারা সবচেয়ে বেশি জীবন দিল, রক্ত দিল, তাদের কোনো প্রতিনিধি নাই। তারা দাবি দাওয়া করলে আপনারা মন খারাপ করেন, তারা রাজপথে মিছিল করলে আপনাদের কপালে ভাঁজ দেখি। এটা কেন করবেন? সরকারকে বলতে চাই, সিধা পথে হাঁটেন। সুতরাং এই শ্রমিক না বাঁচলে, শ্রমজীবী মানুষ না বাঁচলে বাংলাদেশের মানুষ কিন্তু বাঁচবে না। আমার রিক্সা শ্রমিক, আমার বস্তিবাসী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ যারা আছেন, কোন রকমে মরতে মরতে তারা এখনো বেঁচে আছেন। 1.5 থেকে 2 কোটি মানুষ রাত্রেবেলা না খেয়ে, আধা পেটা খেয়ে তারা এখন ঘুমাতে যান। এই মানুষকে যদি বাঁচানো না যায়, তাহলে কিন্তু অভ্যুত্থানের অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আমার এই মানুষ, শ্রমজীবী সাধারণ মানুষ, তারা যদি আজকে খাওয়া পড়ার ব্যবস্থা করতে না পারেন, আমার কেবলমাত্র মুখের কথা বলে, সংস্কারের কথা বলে মানুষকে আপনি কিন্তু সেখানে কিন্তু সান্ত্বনা দেওয়া যাবে না। সেজন্য সরকারকে বলবো, এই ব্যবস্থাগুলোকে কার্যকারী করবেন। শেষে যেদিকে মনোযোগ আকর্ষণ করব, ভারত এখনো পর্যন্ত 5ই আগস্টে হাসিনার পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী, ভারতের মোদী সরকার, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার
5ই আগস্টের পরাজয়কে এখনো তারা মেনে নিতে পারে নাই। ঠিক কিনা কথা, এটা জানেন তো? এটা হাসিনার পরাজয়কে ভারত নরেন্দ্র মোদী মনে করছে নিজের পরাজয়। হাসিনার বিদায় হওয়াকে ভারতের মনে করছে ভারতের বাংলাদেশ বিষয়কে নীতির একটা পরাজয় ঘটেছে। এই জন্য দেখবেন গত 6 মাসে একদিনের জন্য সরকারকে তারা স্বস্তি দেয় নাই, আমাদেরকে স্বস্তি দেয় নাই, জনগণকে তারা স্বস্তি তারা দেয় নাই। এবং তারা চেষ্টা করেছিল 1.5-2 মাস আগে ইসকনকে দিয়ে এখানে একটা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার জন্য। এবং সেখানে ইসকনের ঘটনায় চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। সেই খবর আপনারা জানেন তো? কিন্তু আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে। আমাদের মানুষ কোন সাম্প্রদায়িক উস্কানিতে তারা পা দেয়নি। আমাদের মানুষ কোন একটা মন্দির, কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেউ ভাঙচুর করেনি। আমাদের মানুষ অসাধারণ একটা অসাম্প্রদায়িক চরিত্রের পরিচয় দিয়েছে। আমি বলি এটাই হলো অভ্যুত্থানের শক্তি, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের অর্জন। এই অসাম্প্রদায়িক পরিবেশকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আমি একই সাথে পরিষ্কার করে বলতে চাই, অনেকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার ব্যবস্থা করছেন। নানা জায়গাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেখেছি অনেকে, নানা মহল তারা উস্কানি তৈরি করছেন, লালনের উৎসব তারা বন্ধ করে দিচ্ছেন। আমি দেখছি সেখানে নারী বিরোধী, নারী ফুটবল খেলার বিরুদ্ধে অনেকে তারা সেখানে ভূমিকা পালন করছেন। ফুটবল প্রতিযোগিতা তারা বন্ধ করে দিচ্ছেন। যে নারীরা দেশের জন্য সম্মান বয়ে এসছেন, এগুলো ভালো লক্ষণ নয়। আমরা বলেছি মেহরবানি করে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া দিতে চায় ওদেরকে চিহ্নিত করুন। আমরা পরিষ্কার করে বলছি, লড়াইটা হচ্ছে আমরা অন্তর্ভুক্তি সমাজের জন্য, একটা বহুত্ববাদী সমাজের জন্য, যেখানে মানুষের তার বাক ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। আমরা কোনোভাবে ফ্যাসিবাদকে আরেকটা ফ্যাসিবাদী কায়দায় মোকাবেলা করা যাবে না। হাসিনা যেভাবে মুখ বন্ধ করত, আপনি ধমক দিয়ে, হুমকি দিয়ে বাংলা একাডেমিতে সেখানে আপনি বইয়ের দোকান বন্ধ করে দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি হুমকি তৈরি করে, উস্কানি তৈরি করে নানা ধরনের নারী বিরোধী, মুক্ত বুদ্ধি চর্চা বিরোধী কর্মকাণ্ড করে বাংলাদেশকে কোথায় আপনারা নিয়ে যেতে চান? বাংলাদেশ বহুত্ববাদী সমাজ এবারকার লড়াইটা হয়েছে হাসিনা সবাইকে মুখ বন্ধ করে রাখতে চেয়েছে। আমাদের অভ্যুত্থান বড় বার্তা দিয়েছে। অভ্যুত্থান বৈচিত্র্যের মধ্যে যে আমাদের ঐক্য, রাজনৈতিক ভিন্নতার মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার যে সংস্কৃতি, এটা আমাদেরকে চালু করতে হবে। সুতরাং কেউ যদি মনে করে হুমকি দিয়ে, ধমকি দিয়ে, কোন ধরনের তারা বক্তব্য দিয়ে তারা নারী অধিকার, সংবাদপত্রের অধিকার, মানব অধিকার, মত প্রকাশের স্বাধীনতা কেউ যদি লঙ্ঘন করেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, এদেশের দেশপ্রেমী কোন রাজনৈতিক দল, কোন মানুষ এই খেলাকে আমরা বরদাস্ত করব না আমরা। সুতরাং সেই প্রশ্নে আমাদের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সামগ্রিকভাবে আমরা এই কাজে আমরা চলব। সরকারকে আমরা সব সময় পাহারার মধ্যে রাখব। যদি পাহারার মধ্যে না রাখেন, যে কোনো সময় সরকার পথ হারাতে পারে, বিপর্যস্ত হতে পারে, ভুল পথে তারা চলে যেতে পারে। যেহেতু নিজেদের সরকার, নিজেরা সরকারকে টিকে রাখতে চাই, এই সরকারের অধীনে যেহেতু আমরা আগামীতে জাতীয় নির্বাচনটাও সম্পন্ন করতে চাই, সেজন্য সরকারকে পাহারায় রাখা, সবসময় চোখে চোখে রাখা এবং যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়ে এই সরকারের নেতৃত্বে বিচার সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দেশপ্রেমী একটা নতুন ধারা রাজনীতির আমরা উদ্বোধন করতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আজকে যে আয়োজন করেছেন, সে আয়োজন ধন্যবাদ জানাই। এই পথে ব্যর্থই হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজপথে আছে, দরকার হলে 16 বছরের মতো আবারও রাজপথে নেমে আসবে, আবারও মানুষের অধিকার এবং মুক্তির জন্য সেই লড়াইটা আমরা চালিয়ে যাব। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।